আমাদের সিআইটিও জেনারেল সেক্রেটারি ডক্টর তপন সেন, যিনি আমাদের বিএসএনএল এর ডাক করলে কিন্তু আমাদের সঙ্গে সাহায্য করেন। আজকেও কিন্তু আমাদের কোঅর্ডিনেশন কমিটি রাজ্য সরকারের বিভাজিত। আবার নিজে একটু আগে এনে শুরু করে দিয়েছি যাতে তপনদাকে রেখে আমরা অল ইন্ডিয়া সিনারিওর পুরো বক্তব্য পুরো কথা শুনতে পারি। আমি জানি বাইরে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে, তারা ভিতরে ঢোকার হয়তো জায়গা পাচ্ছে না, হাউস মিটিং হচ্ছে। তবু বলবো গরমের কষ্টের চেয়েও বড় প্রাপ্তি হচ্ছে রাজ্যের সিআইটি নেতা আমরা আমার সাথে পেয়েছি। সারা দেশে গণ আন্দোলন শ্রমিক শ্রেণীর নেতা ডক্টর তপন সেনকে পেয়েছি। তাদের কাছ থেকে আমরা শুনতে ও জানতে চাই। তখন এমন নয় যে তপন থেকে অনেক করতে বসে থাকবো, যেমন না। কারণ আমরা দু একজন রক্ত রাখার পরে তপনদাকে আমরা তুলব, তপনদাকে আমরা জানাবো। কোঅর্ডিনেশন কমিটি মানে হচ্ছে এই রাজ্যের বিএসএনএল দপ্তরে কর্মরত নিয়মিত, অনিয়মিত এবং পেনশনার্স তিন অংশের কর্মচারীদের নিয়ে আমরা লড়াইকে বিকশিত করতে চাই। তার নাম কোঅর্ডিনেশন কমিটি। নিয়মিত কর্মচারী সংখ্যা কমছে, তা সত্ত্বেও 75% মেম্বারশিপ বিলংস করে রাজধানীটা অন্তত দাঁড়া হচ্ছে বিএসএফ এমপ্লয়ি ইউনিয়ন। বিআরএস যে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, রিটায়ারমেন্টের সংখ্যা কমে গেছিল, তার নাম রিটায়ার কর্মচারী। তা সত্ত্বেও সেই রিটায়ার কর্মচারীকে আবার এক্সচেঞ্জ অফিস দপ্তরে অনিনায় ঠান্ডা ধরিয়ে মিছিল মিটিং লড়াই আন্দোলন করা, তার নাম হচ্ছে এআইডিএম দিয়ে কোঅর্ডিনেশন কন্ট্রাক্টর ঠিকামতো ছাঁটাই, এসএলএ, আউটসোর্সিং, ফ্র্যাঞ্চাইজি এই নামে বিদায় করার চেষ্টা করেছিল। বেতন কমেছে, ছাঁটাই করেছে, গ্যাসুটি পয়সা বেড়ে দিয়েছে। তা সত্ত্বেও ঠিকামতো ক্যাজুয়াল কর্মচারীদেরকে এখনো বিএসএফ দপ্তরে টিকিয়ে রেখেছে, তার নাম বিএসএফ ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন নেতৃত্বে পরিচালিত। আমি শুরুতে এই কথা এজন্য বলছি, রিপোর্টটা প্রত্যেকে পেয়ে গেছে, আলাদা করে লাইন প্রয়োগের বলার কিছু নেই, আপনারা নিজেরা পড়ে নিতে পারবেন। আমি কম সময়ে কাকে কথা উল্লেখ করছি এই জন্যে, তপনদাও করে দিয়েছি আমি দেখলাম, আর তপনদাও কিন্তু বুঝবার জানার জন্য করে দিয়েছেন যে কোঅর্ডিনেশন কমিটি কি এবং পশ্চিমবাংলায় তারা কোন লক্ষ্যে কাজ করছে। আমি জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতির যে কথা, সে কথা বিস্তারিত বলতে একটু বলবো। যে পরিস্থিতি ছিল আন্তর্জাতিক দুনিয়ায় পরিমাণের কথা, ট্রাম্প আরো একবার রাষ্ট্রপতি হওয়ার পর সেগুলো আরো ব্যাপক মাত্রায় প্রয়োগ করছে। ট্রাম্প নির্বাচন জেতার পর শুধু তার নিজের দেশের গণ্ডগোল হচ্ছে না, আমাদের দেশে কি হবে সেটিও কিন্তু আমরা এই কথাটি উল্লেখ করেছি। কেন সারা পৃথিবীতে সে গরিব লোকেদের সমাজতান্ত্রিক রাষ্ট্র হোক আর বড় লোকেদের পুঁজিবাদী রাষ্ট্র হোক, দুই তর্কে কিন্তু এখন নড়াচড়া শুরু হয়েছে ট্রাম্প কি করতে চায়। ট্রাম্প যদি বলে কানাডাকে আমি আমার 51তম রাজ্য করব, এটা আর আমেরিকার মধ্যে থাকবে না, সারা বিশ্ব দুনিয়ায় নতুন উপাদান যুক্ত করছে, আগামী দিনে সাম্রাজ্যবাদ ডোনাল্ড ট্রাম্প কোন পথে কেমন করে এগোবে। এই ট্রাম্পের বড় বন্ধু নাম হচ্ছে নরেন্দ্র মোদী, এই ট্রাম্পের বড় বন্ধু নাম হচ্ছে এলন মাস্ক, যার হাত ধরে আমাদের দেশের টেলিদুনিয়ায় নতুন পরিবর্তন হচ্ছে। সুতরাং ট্রাম্পের নতুন রাষ্ট্রপতি চেয়ারে আসা, তার সঙ্গে তার নতুন নতুন কথাবার্তা ঘোষণা করা, টেরিফ শুল্ক ট্যাক্স তার মধ্য দিয়ে বিশ্ব দুনিয়ায় নতুন একটা বার্তা পৌঁছে দেওয়া, সবগুলো মিলে অবশ্যই আমাদের দেশ ভারতবর্ষ, সেই দেশের জনগণ, জনসাধারণ, শ্রমিক কর্মচারী আমাদের সাবজেক্ট থাকবে কোন পথে কিভাবে বিশ্ব প্রতিবাদ সাম্রাজ্যবাদ এগোচ্ছে আর সেটি এগোতে চাই, তার সঙ্গে আমাদের দেশের শাসক দল শাসকগোষ্ঠীর সম্পর্ক কি হবে, এটা কিন্তু যে সাবজেক্ট, এটা শুধুমাত্র বাইরের পলিটিক্যাল পার্টির সাবজেক্ট না, ইট ইজ আওয়ার সাবজেক্ট। নতুবা স্টার্লিং কোম্পানি সে দুদিনের মধ্যে প্রথম দিন হচ্ছে রিলায়েন্স বড়টি বিরাটে তার সব চুক্তি করে ফেললো যে এখন সে হচ্ছে ব্যবসা করবে ভারতবর্ষে। আর আমাদের কি বললো, তোমাদের কিন্তু 40-50 করতে হবে স্বদেশী টেকনোলজি, আত্মনির্ভর ভারত।
আমার জন্য আত্মনির্ভর ভারত 4G পেলাম না, 5G পেলাম না, কবে খাবো জানি না। আর ইতিমধ্যে নরেন্দ্র মোদী বিদেশে গেল, তার বন্ধুর সঙ্গে মিটিং করলো, সিদ্ধান্ত হলো, ঘুরে এলো, তারপর দিন পেপারে হেডলাইন হয়ে গেল স্টারলিংক কোম্পানি সে হচ্ছে ভারতবর্ষ করবে। কোঅপারেশন কমিটি মানে হচ্ছে টু ডেভেলপ দ্য স্ট্রাগল অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন বিএসএফ। কোঅপারেশন কমিটি মানে হচ্ছে টু এক্সপ্যান্ড আওয়ার বাউন্ডারি, আমাদের যে বাউন্ডারি সেই বাউন্ডারিকে বিকশিত করা। কোঅপারেশন কমিটি মানে হচ্ছে রাস্তার লোকে যে লড়াই করছে, সে পেট্রোল হোক, সে ইন্স্যুরেন্স কোম্পানির ওয়ার্কার হোক, সে ব্যাংকের বেসরকারি হোক, তার সঙ্গে বিএসএফ এর শ্রমিক কর্মচারীকে আমি কি করতে পারবো। আমার লড়াইয়ে বাইরের লোক আসবে, যদি আমি বাইরের লড়াই দিতে পারি। সুতরাং আন্তর্জাতিক জাতীয় পরিস্থিতির সেদিকে আমি উল্লেখ করেছি, আমি উল্লেখ করছি একটা কথা আমাকে বললো, আমরা শ্রমিক কর্মচারী আমাদের বুঝতে পারছি দিল্লিতে যে পথে যে দিল্লিতে যে শাসন করছে, এই রাজ্যে তৃণমূল কিংবা শাসক দল তারা সেই একই নীতি, একই পলিসি, একই কাজ সে করছে, কিন্তু নেতার রং আলাদা, নীতির রং আলাদা, কাগজের রং আলাদা, ঝান্ডার রং আলাদা, দিল্লির নাম নেতা, রাজ্যের নাম নেত্রী, কিন্তু কাজগুলো কিন্তু একই পথে যাচ্ছে। সুতরাং এই রিপোর্টের শেষ রাস্তায় একটা উল্লেখ করেছি যে রাজ্যের পরিস্থিতি, এটা নিয়ে আমাদের বিএসএফ এর আমি নাই আমরা এই কথা কথাবার্তা বলছি। অফিস দপ্তরে এসে আমার কর্মচারী যে কথা বুঝছে, যে কথা জানছে, যে কথা শিখছে, তার বাড়িতে গিয়ে সেই বার্তা পৌঁছাচ্ছে, তার ছেলে মেয়ের কাছে, পরিবারের কাছে, পরিজনের কাছে আমরা কি সেই বার্তা পৌঁছতে পারছি? কিভাবে আজকে আমাদের আক্রান্ত দিল্লির শাসক দল, রাজ্যের শাসক দল, এই দুই শাসক দলের নীতি পরিপ্রেক্ষিতে আমরা বিএসএফ শ্রমিক কর্মচারীরা কে কিভাবে হচ্ছে আমরা এটা করছি। এর মধ্যে দেখেছিল 25টা বছর বিএসএফ দপ্তরে কনস্ট্রাক্টর কিংবা ক্যাজুয়াল লেবার চাকরি করে করার পরও ইপিএফ, পিএসআই, গ্যাচুটি, প্রভিডেন্ট ফান্ড, মিনিমাম ওয়েজ আদায় করার পরও আজকে এই 25টা বছর পর হচ্ছে বাড়ি চলে যেতে হবে। বেতন ছিল 16,000, 15,000, 20,000, চাকরি করছে 25টা বছর, তারপর আজকে 6,000 টাকা, 4,000 টাকা কাজ করতে কাজ করো, কি বাড়ি চলে যাও। 60 বছরের বয়স সীমা কমিয়ে এনে বলছে 55 বছর, কাজ করতে হলে বলো তো বাড়ি চলে যাও। 6 জন কাজ করলে 5,000 টাকা করে পাবে, 12 জন কাজ করে 2,000 টাকা পাবে। এই নতুন ফর্মুলা, নতুন পদ্ধতি, সেই লক্ষ্যে কিন্তু দিল্লিতে নিয়ে আনা হয়েছে লেবার কোড বিল, ওয়েজ কোড বিল। আগে যে আর্থিক সংস্কার, পরে বললো সাময়িক সংস্কার, তখন তো এগুলো ডিটেলসে বলবেন। আমি তো এইভাবে ভাবছিলাম, আবার শেষে বলবে রাজ্যের পরিস্থিতি, ব্রিগেডের গভর্নমেন্ট, তখন দেশে বলবে দেশের পরিস্থিতি, কোস্টাইল স্ট্রাইক। আর আমি দূর থেকে কি বুঝবো? এই দুটোতেই পশ্চিমবাংলার বুকে বিএসএফ এর কোঅর্ডিনেশন কমিটি তার কর্মচারীদের কিভাবে কেমন করে আমরা যুক্ত করবো, কেমন আমরা বলবো এবারে ব্রিগেড আমার ব্রিগেড, এবারে ব্রিগেডে লুকিয়ে লুকিয়ে ব্রিগেড যাবো না, অন্যবার ব্রিগেডের সিপিএম ব্রিগেড, অন্যবার ব্রিগেডের বামফ্রন্টের ব্রিগেড, এবারে ব্রিগেড বিএসএফ এর কর্মচারী তার চাকরি রক্ষার ব্রিগেড, এবারে ব্রিগেড বিএসএফ এর কন্ট্রাক্টর চাকরি কর্মচারী মিনিমাম ওয়েজ 26,000 টাকা ব্রিগেড, এবারে ব্রিগেড 9,000। এই কথাগুলো রিপোর্টের মধ্যে উল্লেখ করা আছে। কমবেট পরিকল্পনা করতে হবে, হাতে 7 দিন টাইম রয়েছে, কিভাবে আমরা এবারে ব্রিগেডে জমায়েতে বিএসএফ এর তার নিজস্ব ঝান্ডা, নিজস্ব দাবি, নিজস্ব প্ল্যাকার্ড মিছিল করে আমরা সরকারে যাব, টু সেভ দ্য বিএসএফ, টু সেভ দ্য বিএসএফ ল্যান্ড, টু সেভ দ্য বিএসএফ রাইট, টু সেভ দ্য কনস্ট্রাক্টর ক্যালকুলেটর, টু গেট দ্য থার্ড টিআরসি, আমাদের থার্ড টিআরসি পেনশন ডিভিশন। এই কথা রিপোর্টে আমরা উল্লেখ করেছি। পেনশনের বয়স 70 বছর, 80 বছর, এই বয়সও দিল্লিতে লোকের মধ্যে কি ঠান্ডা করছে, দাড়ি উত্থাপন করছে, পেনশন ডিভিশন করতে হবে। প্রতিদিন জিজ্ঞেস করে মেডিকেল বিল দেবে কি? এই বিষয়গুলো কিছু কথা আমরা এগুলো উল্লেখ করেছি। কিন্তু আমি আবার বলবো, দাবি সম্বন্ধে বিশদে যাওয়ার জন্য কনভেনশন নয়, এই কনভেনশন দাবিগুলিকে তো ছিনিয়ে আনার জন্য আমার সেই জন্য লড়াই করছে, কিন্তু একই লড়াইয়ে অন্যকে যুক্ত করা তার নাম কোঅর্ডিনেশন কমিটি, একই লড়াইয়ে অন্যকে ডেকে আনা তার নাম কোঅর্ডিনেশন কমিটি, একই লড়াইয়ে বেরবন্ধন তার নাম কোঅর্ডিনেশন কমিটি। আর একই সঙ্গে শুধুমাত্র ফলের বিরুদ্ধে নয়, কারণের বিরুদ্ধে লড়াইকে যুক্ত করো। আর কারণের বিরুদ্ধে লড়াইকে বড় করতে গেলে কর্মচারীকে জানতে হবে তার চেতনা কোন জায়গায় আছে, কি করে চেতনা বিকশিত করবে, কি করে তার শিক্ষাকে বিকশিত করবে। এই যে টেলিকম ফ্যাক্টরিকে দাঁড়াচ্ছে, ভাবতে পারে ইংরেজ আমলের সময়ে গড়ে ওঠা টেলিকম ফ্যাক্টরি তাকে ঢাকা করে তাদের জারি করে দিয়েছে। অর্থাৎ
অনেকটা ওই বস্তি উচ্ছেদের মতো বড় নেই কম নেই আগে যে বিকালে অর্ডার নিয়ে গেল তার সকালে বস্তি উচ্ছেদ করা হবে সরকারি ঘর থেকে সরকারি জানাবে ন্যাশনাল মাইগ্রেশন পাইপলাইন কর্পোরেশন যেদিন আমার কর্পোরেশন কথা প্রথম দিন লিখেছিল আজ থেকে 3-4 বছর আগে সেটা আমরা কোনো বুঝতে পারিনি ওই জিনিসটা কেমন করে আমার কাছে প্রয়োগ হবে আজকে বুঝতে পারছি টেলিকম প্রার্থীকে উচ্ছেদ থেকে নোটিশ জারি করেছে হেডলাইনে নাম লেখা আছে ন্যাশনাল মাইগ্রেশন পাইপলাইন কর্পোরেশন আমি অবাক হয়ে গেলাম একটা নীতি একটা প্রতিষ্ঠান হয়ে গেল ইয়েস দ্যাট ইজ দ্য মোদি গভর্নমেন্ট সে ন্যাশনাল মাইগ্রেশন পাইপলাইন কর্পোরেশন এই নামে তার চিঠি ছাপিয়ে ছাপ মেরে অর্ডার বার করে দিয়ে টেলিকম ফ্যাক্টরি কেটে লাগিয়ে দিয়েছে আগামী 24 ঘন্টা কি 38 ঘন্টার মধ্যে এই টেলিকম ফ্যাক্টরি যা তৈরি করেছিল ইংরেজ আমলে যা কত বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ততে টেলিকম ইকুইপমেন্ট আর কপার কেবিল তার হচ্ছে পাইপলাইন তৈরি করেছে সেগুলো আজকে জায়গা থাকা বলতে হবে সুতরাং এই জায়গায় শ্রমিক কর্মচারীদের যদি আমি শিক্ষিত করতে চাই তার চেতনাকে বিকশিত করতে চাই কোন কারণে ঘটনাগুলো ঘটছে সেই কারণে পিছনে কি আছে যারা দেশ তাদের পলিটিক্স কি ওদের পলিটিক্স কি এটা জানতে পারলে ঠিক করতে পারবো আমার পলিটিক্স কি হবে যদি আমি বুঝতে পারি ওদের পলিটিক্স কি নরেন্দ্র মোদীর পলিটিক্স কি আমি যদি বুঝতে পারি মমতা ব্যানার্জির পলিটিক্স কি তাহলে বুঝতে পারবো শ্রমিক শ্রেণীর পলিটিক্স কি হওয়া উচিত শুধুমাত্র অফিস দপ্তরের উপর থেকে কিছু মানুষের একটি ঝান্ডা নিয়ে লড়াই যথেষ্ট নয় আগামী দিনে লড়াইকে রাস্তায় নিয়ে যেতে হবে যুক্ত করতে হবে বেকার ছেলেকে কর্মসংস্থানের দাবি এই রিপোর্টে আমি উল্লেখ করেছি 1,87,000 ছিল বিএসএনএল স্টাফ 1,87,000 সঙ্গে রাখি মাত্র 50,000 তার মধ্যে আমার সঙ্গে মাত্র 25 থেকে 26,000 এখন তখন বলছেন অনিমেষ নাবো এই সংখ্যাটাও কিন্তু অনেক পাবলিক সেক্টরে নেই এই এখনই তোমাদের 50,000 লোক কাজ করছে এটাও কিন্তু অনেক পাবলিক সেক্টরে নেই রক্ষা করো বিকশিত করো লড়াই করো আগের দিনে দিয়েছেন আমরা ঠিকই রাখতে পারবো এই কথাগুলো এরপর উল্লেখ করেছি তিনটে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আর নতুন কাজে আমরা সাফল্য পেয়েছি তখন আমরা গাইড করেছি ইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশন বিএসএনএল দপ্তরের অভ্যন্তরে এক নতুন প্রজন্মের রিটার্ন তৈরি হয়েছে তার নাম হচ্ছে ইপিএফ পেনশনার তার মধ্যে রেগুলার কর্মচারী অফিসারও আছে রেগুলার কর্মচারী কি বলে ইঞ্জিনিয়ার আছে আবার একদল পার্টনার চট্টগ্রাম মজদুর আছে সুতরাং আমরা তৈরি করেছি ইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশন জেলায় জেলায় সংগঠন গড়ে উঠছে আগামী দিনে হয়তো রাজ্যভিত্তিক সংগঠন তৈরি হবে তারও মনে হয়তো অল ইন্ডিয়ায় আমরা এগুলো তৈরি করতে পারবো যে বিএসএনএল দপ্তরে কর্মরত নিয়মিত অনিয়মিতদের মধ্যে ইপিএফ পেনশনার আছে তাদের নিয়ে ঝান্ডা ধরো তার নিয়ে কার্যক্রম করো বলতে লজ্জা লাগে আমাদের দেশে নরেন্দ্র মোদীর আমলে একজন ইপিএফ পেনশনারদের মিনিমাম পেনশন কত ভাবা যায় মিনিমাম পেনশন 1,000 টাকা হায়ার পেনশনার সবাই কাছে হাত দিচ্ছি আমরা কালকে শুনলাম কিছু নাম আছে ইপিএফ পেনশনার সিআইটি দিল্লিতে এই নিয়ে কাজ করছে ইপিএফ পেনশনার তপনদা বললো নামগুলো জমা দাও চেষ্টা করো অসুবিধা হলে আমরা জানাও আমরা সিআইটি দিল্লিতে এদের নিয়ে আমরা সেল তৈরি করেছি আমরা এদের নাম ঠিকানা পেলে আমরা কাজ থেকে ভিডিও কিভাবে হায়ার পেনশনার যুক্ত করতে হবে সেইগুলো নিয়ে আজকে আমরা এই কর্মে আরম্ভ করবো তো শুরুতে বলি সময় কম আমি বলার পর একটু সংগঠন থেকে একজন করে বলি তারপর তপনদাকে আমরা ঠিক ঘড়ি ধরে একটা কথা তুলে দেবো তপনদার কাজের ডিটেলস জানতে চাই সারা দেশে এই আক্রমণের ঘটনা এখন কত হবে কেমন করে করবো ধর্মঘটে কি করে সংখ্যাটা বাড়াবো এই বোর্ডের মানে কি আগামী দিনে কি করে বিকশিত হবে জেলা মিলিকে কি করে মধ্যে জেলাতেও কিন্তু এটা হওয়ার সুযোগ আছে জেলা মফস্বল হওয়ার সুযোগ আছে সুতরাং আজকে রাজ্য কর্মসূচির আহ্বান হচ্ছে যে ভাবে আজকে আমরা সবাই হাজির হয়েছে এইভাবে সমস্ত জেলা শহরে বর্তমান হবে আসানসোল হবে দুর্গাপুর হবে অনেকে এসছে আগামী দিনে 6 মাসের মধ্যে আমরা সমস্ত শহর মফস্বল গ্রামাঞ্চলেও এই বিএসএর কোঅর্ডিনেটরকে ঝান্ডা করে আমরা কার্যকর করব এইটুকু বলে শেষ করছি। ধন্যবাদ।